সকলকে শুভেচ্ছা। আজ শনিবার ৮ মার্চ ২০১৪। প্রতিদিনকার মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ভয়েস মেরিনা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্থানীয় দৈনিক পাকখালী পত্রিকার নির্বাহী সম্পাদক, জেলার বিশিষ্ট সাংবাদিক জনাব ফজলুল কাদের চৌধুরী। জনাব ফজলুল কাদের চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের হাতে 15টি পত্রিকা ইতিমধ্যে এসে পৌঁছেছে। আমরা প্রথমে একটু শিরোনামগুলো একবার দেখে নিই। দৈনিক পাকখালী, নালিশ করে বালিশ পেয়েছে, ভাঙা জুতার বাড়ি খেয়েছে বলেছেন প্রধানমন্ত্রী। গবেষণা রিপোর্টের তথ্য, দেশে জঙ্গি সংগঠন 125, আত্মঘাতী গ্রুপ 4টি, অস্ত্র চালানোয় প্রশিক্ষিত 231। দৈনিক বাকখালী অফিস পরিদর্শনে এমপি কমল, সাংবাদিকরা সত্যের কাছে দায়বদ্ধ। দৈনিক আজকের দেশ বিদেশ, উপজেলা নির্বাচন, জয় পেতে মরিয়া বিএনপি। উপজেলা নির্বাচন সামর্থ্যের সবটুকু কাজে লাগাবে আওয়ামী লীগ। ওয়ানডের পুনরাবৃত্তি চায় সালমারা। বাংলাদেশ পাকিস্তান প্রমিলারা প্রথম টি-20তে মুখোমুখি আজ। চকরিয়ায় ক্ষতিগ্রস্ত 87 শিক্ষার্থীর বাংলা প্রথম পত্রের পরীক্ষা 16 মার্চ। দৈনিক সাগর দেশ, উপজেলা পরিষদ নির্বাচন, রামু কুতুবদিয়া নাইক্ষুমছড়ির 37 প্রার্থীকে প্রতীক বরাদ্দ। মির্জা ফখরুল সালামের প্রতি নেতাকর্মীদের অনাস্থা। উপজেলা পরিষদ নির্বাচন, রামুতে চেয়ারম্যান পদে মূল লড়াইয়ে 4 জন হলেও ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। আন্তর্জাতিক নারী দিবস আজ। দৈনিক ইনানী, উপজেলা পরিষদ নির্বাচন 2014, রামু কুতুবদিয়া নাইক্ষুমছড়ি ও সাতকানিয়ায় 49 প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গর্ব বলেছেন প্রধানমন্ত্রী। উখিয়া উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ 3 ভাগে বিভক্ত। পেকুয়ায় স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধে প্রশাসনের নির্দেশ। দৈনিক দৈনন্দিন, সংরক্ষিত নারী আসনেও ঠাঁই হয়নি বিতর্কিত দেশ। রামু কুতুবদিয়া উপজেলা নির্বাচনে 28 প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ। আজ আন্তর্জাতিক নারী দিবস কর্মসূচি গ্রহণ। পরিবর্তনে উৎসাহ যোগাচ্ছেন যে প্রভাবশালী নারীরা। আচ্ছা জনাব ফজলুল কাদের, আপনি জানেন আজকে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই আন্তর্জাতিক নারী দিবসে আমরা বিভিন্ন পত্রিকায় দেখাচ্ছি বিভিন্ন কর্মসূচি, দেশব্যাপী কর্মসূচি নেওয়া হচ্ছে। আমাদের জেলা শহরে কর্মসূচি নিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচি নিয়েছেন। আজকের দিনে 2014 সাল, আজকে আমরা 8ই মার্চের এই দিনে দাঁড়িয়ে আমরা কি বলতে পারি, আমাদের দেশ এবং আন্তর্জাতিক নারীদের অগ্রগতি কেমন হয়েছে বলে মনে করছেন, বিশেষ করে এই পুরুষ শাসিত সমাজে, যেটাকে আমরা বলে থাকি পুরুষ শাসিত সমাজ? ধন্যবাদ আপনাকে। আমরা তো নারী জগতে এখন বসবাস করছি, বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি নারী। বিরোধী দলীয় নেত্রী যিনি এখন নেই তিনিও নারী ছিলেন, এবং এখন যিনি নতুনভাবে আগমন করেছেন উনিও নারী। উনি পুরুষকে একেবারে ছাঁটাই করে, নিজের স্বামীকে ছাঁটাই করে তিনি এখন বিরোধী দলীয় নেত্রী। আমাদের স্পিকার বিরোধী দলীয় নেত্রী, আমাদের স্পিকারও আমাদের স্পিকার নারী। আমরা এখন নারী জগতেই বসবাস করছি, আপনাকে সেটা বললাম। যদিও আমরা নারীদের যে স্বয়ংসম্পূর্ণ যে অধিকার সেটা এখন আমরা অর্জন করতে পারিনি বলে আমার মনে হয়। যেহেতু গ্রামে গঞ্জে এমনকি শহরেও আমরা নারীদের উপর পুরুষদের নির্যাতনের ছবি দেখি প্রতিনিয়ত পত্রিকায়, আমরা সেই ছবি দেখে আতঙ্কিত হই। কিছুদিন আগেও আমাদেরকে একটু করে সহযোগিতা করে নারী নির্যাতনের আরেকটা চিত্র, এই যে বাল্য বিবাহের একটা বিষয়,
প্রশাসন কর্তৃক সম্প্রতি নির্দেশ দিয়েছে পেকুয়াতে একটা স্কুল ছাত্রীকে বিবাহ দেওয়ার জন্য জোর জবরদস্তি, সেটাকে দেশে বন্ধ হয়েছে। সেটাও আমরা এটা এক ধরনের নারী নির্যাতনের একটা পর্যায়ে পড়ে। সেই ছবি এটা নিউজটা আমরাই প্রথম দিয়েছিলাম বাঁকখালীতে, এবং সাথে সাথে প্রশাসন সেটাকে পদক্ষেপ নিয়েছে, বাল্য বিবাহ হতে দেয় নাই। এবং যে নারীকে বিয়ে দিতে চেয়েছিল একজন স্কুল ছাত্রী, তিনিও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছুক ছিলেন না। এখন পুরুষ শাসিত যেটা আপনি বলছেন, আসলে পর্দার আড়ালে পুরুষেরাই শাসন করছেন, যদিও চেয়ারে বসে শাসন করছেন আমাদের নারীরা। একটা পত্রিকা যে ছবিগুলো দিয়েছে ওখানে বাংলাদেশের কোন নারী আছে কিনা, এখানে বেশ আন্তর্জাতিকভাবে বেশ কয়েকজন নারী বাংলাদেশে দেখতে পাই, যেমন জার্মানির চ্যান্সেলর হয়েছেন অ্যাঙ্গেলা মার্কেল, তারপরে শ্রীলঙ্কার চ্যান্সেলর প্রেসিডেন্ট ছিলেন শ্রীমাবু বন্দরনায়েক, আমাদের পার্শ্ববর্তী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এক সময় ইন্দিরা গান্ধী, তারপরে ব্রিটেনের ছিলেন মার্গারেট থেচার। এরকম নারী নেতৃত্ব অনেক দেখা যাচ্ছে। হিলারি ক্লিন্টন আছেন বর্তমানে। এবং অর্থনীতিবিদ হিসেবেও অর্থনীতির ক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রে, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে শেরিল স্যান্ডবার্গ, এরকম অনেক নারীকে আমরা বিভিন্ন বিচ্ছিন্নভাবে ব্যক্তিগতভাবে তাদের উত্থান দেখি। কিন্তু সত্যিকার অর্থে একেবারে সামাজিকভাবে তাদের যে ক্ষমতায়ন, অর্থনৈতিক ক্ষমতায়ন, সামাজিকভাবে ক্ষমতায়ন, এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে অর্থনীতিটা এখনো নারীর হাতে পৌঁছেনি। অনেক নারী আছেন যারা চাকরি বাকরি করেন, তাদের হাতে কিন্তু কোনো পারিবারিক অথবা সামাজিক কোনো নেতৃত্ব তৃণমূল পর্যায়ে গড়ে ওঠেনি। আমরা দেখেছি ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা নির্বাচনে যে নারীরা নির্বাচিত হন, তাদের কোনো ক্ষমতা নেই। এবং তাদের সাথে কথা বলে আমরা জানি যে ওখানে সিদ্ধান্তের জন্য নারীদের কোনো মতামত নেওয়া হয় না। এবং বিভিন্ন কাজে কর্মে, যেখানে গম অথবা ইত্যাদি উন্নয়ন কর্মকাণ্ডে, রাস্তাঘাটে বিভিন্ন কর্মকাণ্ডে নারীদেরকে ওনারা কমিটিতে নেন না, এবং ওনাদেরকে সেই অর্থনীতির উন্নয়ন এবং বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে তাদেরকে নেওয়া হয়নি। তাদের অভিযোগ এটা আগে থেকেই ছিল। এখানে পুরুষেরাই মূলত প্রাধান্য বিস্তার করেন, পারিবারিকভাবেও সামাজিকভাবেও। কিন্তু উপরিকাঠামোতে আমরা বাংলাদেশে অন্তত নারীদের দেখি। আমাদের এই ছবিগুলোতে আমাদের বাংলাদেশের কোনো নারীর ছবি পাওয়া যায়নি। এই জন্যই যে নারীরা যখন উপরে ওঠেন এবং অন্য নারীরা যদি উপরে ওঠেন, তাহলে তাদের মধ্যে সংঘাত এমনভাবেই হয় যাতে তাদের ছবি বোধহয় দেয়া সম্ভব হয় না পত্রিকাগুলো। বাংলাদেশের নারীদের এত ঈর্ষান্বিত এবং একজনের প্রতি একজনের ঘৃণা, ব্যক্তিগত পর্যায়ে তাদের মধ্যে যে মানসিক এবং ক্ষমতার তান্ত্রিক যে একটা সম্পর্ক, সেটা একেবারে মারাত্মকভাবে আমাদের জাতিকে দ্বিধা বিভক্ত করেছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি আপনাকে একটু জানতে চাচ্ছি। যদিও আপনি বলছেন, যদিও বর্তমানে নারীর কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি দেখলেও কিন্তু সব ক্ষেত্রে তাদের ক্ষমতার চর্চাটা আমরা দেখতে পাচ্ছি। 20 কি 30 দশক আগেও যে অবস্থা ছিল নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে, আজকের দিনে এসে যেমন ধরেন পুলিশ বাহিনীতে আমরা নারীদের দেখতে পাচ্ছি, এমনকি সামরিক বাহিনীতে নারীদের দেখতে পাচ্ছি, বিভিন্ন কর্মকাণ্ডে এমন অনেক পেশাই দেখতে পাচ্ছি যেগুলো 20 বছর আগে আমরা হয়তো কল্পনা করতে পারিনি। এমনকি বিমানের পাইলট হিসেবেও দেখতে পাচ্ছি নারীদেরকে। এই অগ্রগতিটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আসলে কতটুকু ইতিবাচক? অনেক পুরুষদের চেয়েও কিন্তু নারীরা শিক্ষা দীক্ষায় তাদের মেধা শক্তি দিয়ে অনেক অগ্রসর আগেও ছিল। এখন সেটা কিছুটা মূল্যায়ন হচ্ছে। নারীদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদের যোগ্যতা অনুসারে তাদেরকে পদমর্যাদা অভিষিক্ত করা হচ্ছে। এটা কিন্তু বিশাল একটা আমাদের সমাজে অগ্রগতি। এবং আরো অনেক দেশ আছে যেখানে এই ধরনের কিন্তু মূল্যায়ন করা এখনো হচ্ছে না। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে যেখানে শিক্ষার হার অনেক কম, কিন্তু সেক্ষেত্রে যেমন গার্মেন্টস শিল্পীদের ক্ষেত্রে মহিলাদের অগ্রগতি, এবং এই যে গত 20 দশকের ভিতরে নারীদের কার্যক্রম মানে বিভিন্ন পেশায় সংযুক্ত হওয়ার কারণে বাংলাদেশের উন্নতিও কিন্তু খুব দ্রুত গতিতে এগিয়ে গেছে বলে কি আপনি মনে করছেন? জি জি, আমরা নারীদের অংশগ্রহণে কিন্তু দেশ অনেক এগিয়ে গেছে।
এখন আজকে আমরা সেটাকে রোল মডেল হিসেবে গণ্য করা হচ্ছে। হ্যাঁ, এটা এটা আমাদের জন্য বিশ্বব্যাপী আনন্দদায়ক বিষয়। বিশ্বব্যাপী এটা আমাদের একটা মডেল হিসেবে কিন্তু নারী অগ্রগতির একটা মডেল দেশ হিসেবে কিন্তু আমরা তালিকাভুক্ত আছি। আচ্ছা, আমাদের পাশাপাশি কিছু দুঃখজনক ঘটনা আপনি আমাদের পত্রিকায়ও প্রধান শিরোনাম হয়েছে, অন্যান্য পত্রিকায় হয়েছে, প্রায় জঙ্গি সংগঠনের যে বিষয়গুলো, আমরা এই গত কয়েক বছর ধরে জঙ্গি সংগঠন বিষয়গুলো নিয়ে এদেশের মানুষ, এদেশের সরকার, প্রশাসন সবাই কিন্তু উদ্বিগ্ন অবস্থায় আছে। আপনার তো একটা মোটামুটি একটা তালিকাও এই পত্রিকায় আসছে, একটা গবেষণা রিপোর্টের তথ্য আসছে, 125টি জঙ্গি সংগঠন এত অঞ্চলে ক্রিয়াশীল বলে বলা হচ্ছে। এই বিষয়টা আপনার মন্তব্য কি এই ব্যাপারে? জঙ্গি সাধারণত আমরা যে জঙ্গি উৎপত্তি কোথা থেকে হচ্ছে এটার উপরে কিন্তু গবেষণায় ওখানে উল্লেখ করা আছে। জঙ্গি উৎপত্তি হয় কিন্তু দারিদ্রতার কারণে। আপনি যদি টাকা পয়সার মালিক হন তাহলে আপনি কখনো আপনার নিজের জীবনকে এইভাবে কিন্তু হুমকির মুখে ফেলবেন না। তো দারিদ্রতা কোথায় আছে? বেশি আছে আপনার এই মাদ্রাসাগুলোতে। দরিদ্র ছেলে মেয়েরা ওখানে লেখাপড়া করে, তাদেরকে সহজেই কিন্তু আল্লাহ রসুলের নাম ধর্ম দিয়ে বিভিন্নভাবে প্রতারণা করে তাদেরকে বলা হয় যে শহীদ হলে কিন্তু তুমি শহীদেরকে তুমি মারা যাও তাহলে শহীদের দরজা পাবে, হ্যাঁ তুমি তোমার জীবন হবে এই বেহেস্তের মধ্যে অনন্য সাধারণ অনেক জায়গায় জমি, তোমার বিল্ডিং টিল্ডিং অনেক কিছু ওখানে পাবে। তো এই ধরনের বিভিন্ন কথা বলে তাদেরকে কিন্তু পাঠানো হয় এবং জঙ্গি হিসেবে প্রশিক্ষিত করা হয় এবং তারা কিছু না বুঝে না শুনে অল্প শিক্ষিত এইভাবে তাদেরকে কিন্তু এই জঙ্গি সংগঠনে নেওয়া হয়, জড়িত করা হয়। এইভাবে মাদ্রাসাগুলো আছে। এখন কিন্তু উচ্চবিত্ত অনেক ছেলে মেয়ে আমরা দেখি যারা পড়েছে অমুক সচিবের ছেলে, ঢাকার বেশ কয়েকটি ইউনিভার্সিটির ছাত্র, বেসরকারি ইউনিভার্সিটি সাধারণত যারা সচ্ছল ব্যক্তিদের সন্তানরাই লেখাপড়া, ওখানেও কিন্তু দেখা যাচ্ছে এভাবে কিন্তু হয়। এভাবে যদি এগুলো কিন্তু যারা সমাজ নিয়ে গবেষণা করেন তাদের উচিত হবে যে কেন এগুলো হচ্ছে এগুলোকে উদ্ঘাটন করা এবং এদেরকে সমূলে বিনাশ করা ছাড়া আমাদের মনে হয় যে আমাদের মতো বাংলাদেশ যারা এসব চায় না, মানুষ চায় না, এগুলোকে সমূলে উদ্ধার করতে হবে। কারণ আমাদের বাঙালি তো শান্তিপ্রিয় জাতি, কিন্তু যদি বাধাগ্রস্ত হয় কিন্তু তারা তখন আমরা যে স্বাধীনতা পেয়েছি এটাও কিন্তু দৈনিক কক্সবাজার, রামু কুতুবদিয়া ভোট যুদ্ধে 28 প্রার্থী, এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াই আজ। খুরশিদার হক এমপি হচ্ছে। রামু টেকনাফ উপজেলা নির্বাচন, অনর আওয়ামী লীগ বিএনপির বিদ্রোহী প্রার্থীরা, সুবিধাজনক অবস্থানে জামায়াত। দৈনিক সমুদ্র বার্তা, 7 মার্চে ক্ষুধামুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ী প্রধানমন্ত্রী। শহরের নুনিয়ার ছড়াই নির্বিচারে ম্যানগ্রোভ বনাঞ্চল ধ্বংস করছে বিএনপি নেতারা। উখিয়া উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ নতুন চমক নিয়ে আসছে। চকরিয়ায় এসএসসি পরীক্ষার ক্ষতিগ্রস্ত 87 শিক্ষার্থীদেরকে ফের পরীক্ষা দিতে হবে। দৈনিক সৈকত, বাধার মুখে ঘটনাস্থলে যেতে পারেনি পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক দল। কক্সবাজারে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে ম্যানগ্রোভ বনাঞ্চল। রামু কুতুবদিয়া উপজেলা নির্বাচনে প্রতীক পেলেন 28 প্রার্থী। বিদেশ থেকে লবণ আমদানির অভিযোগ, ন্যায্য মূল্য না পাওয়ায় বিপাকে টেকনাফের লবণ চাষী ও ব্যবসায়ীরা। দৈনিক আপন কণ্ঠ, ঘাটতি নেই তবুও বাড়ছে চাল আমদানি। 5 কেজি গাঁজা সহ 6 রোহিঙ্গা আটক। ওসি রঞ্জিত কুমার বড় এখন টেকনাফ থানায়, আতঙ্কে ইয়াবা ব্যবসায়ীরা। সদর আসনে মহিলা এমপি হতে যাচ্ছেন কানিজ ফাতেমা মুস্তাক। দৈনিক রূপসী গ্রাম, কুতুবদিয়া রামু উপজেলা নির্বাচনে প্রতীক পেলেন 28 প্রার্থী। উখিয়ায় আওয়ামী লীগের একক প্রার্থী কে হচ্ছে। পেকুয়ায় ক্যানভাসারদের প্রতারণার ফাঁদ, কথিত সর্বরোগের ওষুধ নিয়ে প্রতারিত হচ্ছে মানুষ। আজ বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান, প্রমিলা টি20 টুর্নামেন্ট। আচ্ছা, আমরা এখন বুঝতে পারছেন চারিদিকে উপজেলা নির্বাচনের বেশ প্রধান শিরোনাম প্রায় প্রত্যেক পত্রিকায় এসছে প্রধান শিরোনাম করে। ইতিমধ্যে কুতুবদিয়া, রামু এবং উখিয়া উপজেলার প্রার্থী বাছাই হয়ে গেছে, প্রতীক বরাদ্দ হয়ে গেছে। কেমন হবে এত অঞ্চলে উপজেলা নির্বাচনে? বিগত একটা
ধাপ আমাদের অন্তত জেলার মধ্যে একটা ধাপ হয়েছে, পরবর্তী ধাপগুলো কেমন হবে বলে আপনার মনে হচ্ছে? উপজেলা সাংবাদিক দৃষ্টিতে কেমন দেখতে পাচ্ছেন? উপজেলা নির্বাচনে আমরা দেখলাম যে একটা 19 দলের একটা জোট আছে, এটা মূলত ভেঙে গেছে, এটা এখন নেই। এখন জামাত, বিএনপি আলাদা এরা আলাদা আলাদা প্রার্থী দিয়েছেন এবং আলাদা আলাদাভাবে একজনের কথা একজন বিশ্রীভাবে মাঠে বলছে। 19 দলীয় জোট থাকলে আমার মনে হয় যে ওনারা জয়লাভ করার সম্ভাবনা ছিল, কিন্তু এখন বিভিন্ন জায়গায় সেটা হচ্ছে না। আমরা দেখেছি যে ওখানে মহেশখালীতে জামাতের প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়েছে এবং সাথে আওয়ামী লীগের প্রার্থীরও জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই নজির হচ্ছে আওয়ামী লীগ প্রার্থী কিন্তু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা জয়লাভ করছে। বিদ্রোহী হতে হবে, আওয়ামী লীগের বিদ্রোহী হলে কিন্তু জয়লাভ করা যায়। যেমন নারায়ণগঞ্জ আমরা দেখলাম যে বিদ্রোহী হয়ে কিন্তু জয়লাভ করেছে। আওয়ামী লীগের এটা বুঝতে হবে যে নেতৃত্বের যেখানে কুন্দল থামানোর মতো ক্ষমতা তাদের নেই, তখন নেতৃত্ব ছেড়ে দেওয়াই উচিত। আমাদের যে কক্সবাজারের যে নেতৃবৃন্দ আছেন তাদের সাথে তৃণমূল পর্যায়ে কারো যোগাযোগ নেই। এটা তাদের নেতৃত্বের দুর্বলতা। যেখানে দলের উপর নিয়ন্ত্রণ থাকে না, সেখানে কিন্তু নিজেরাও ভরাডুবি হয়, দলকেও ভরাডুবি করে এবং নিজেদের বেজ্জিত হয়, যেমন মহেশখালীতে হয়েছে। আমাদের সদরে কিন্তু আর রামতে, উখিয়াতে, টেকনাফে কিন্তু এ ধরনের ঘটনা ঘটবে। যেটা মহেশখালীতে হয়েছে, এখানেও সেটা হবে বলে আমার ধারণা, সম্ভাবনা খুব আশঙ্কা বলতে পারি সেই ধরনের হবে। এটা সময় থাকতে তাদেরকে সজাগ হওয়া উচিত। এখনো কিন্তু সময় আছে। প্রার্থীদের উপর কঠোর হস্তে দলের নিয়ন্ত্রণ। এখানে দল বলতে কিন্তু আবার ব্যক্তিকে বোঝায়। ব্যক্তির একজন নেতা ব্যক্তির যদি কারোর প্রতি আগ্রহ বেশি থাকে, সেটাও কিন্তু দলের জন্য খুব ক্ষতিকর হয়ে যায়। আচ্ছা, আমরা দুইটি পত্রিকায় দুই ধরনের, আমাদের এখনো মহিলা সংসদ সদস্য কক্সবাজারে ইতিমধ্যে সরকারি দল থেকে 41 জনের মধ্যে তারা 41 জনের মধ্যে 39 জনের নাম প্রকাশ করেছেন। দুটি পদ খালি আছে, অন্যান্য দলের পদ খালি আছে। আমরা দুটি পত্রিকায় দেখতে পাচ্ছি, একটা পত্রিকা দেখতে পাচ্ছি খুশিদারা হক এমপি হচ্ছেন, আরেকটা পত্রিকা দেখতে পাচ্ছি সদর আসনে মহিলা এমপি হতে যাচ্ছেন কানিজ ফাতেমা মুস্তাক। এই ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে? আসলে কি এই ধরনের কোনো সঠিক বিষয় আছে নাকি তাদের গুঞ্জন এই বিষয়গুলো? যদি সঠিক হতো তাহলে দুইজন নাম পত্রিকা আসতো। একটা পত্রিকায় কানিজ ফাতেমা মুস্তাক, আর একটা পত্রিকায় খুরশেদারা হক। ওনাকে সবাই খালামা বলে ডাকেন। উনি একজন মুক্তিযোদ্ধা এবং পরিচিত মুখ এবং অনেক বয়স ওনার হয়েছে। এখন দীর্ঘদিন তিনি নারীদের বিভিন্ন সমাজ কল্যাণ কাজে কক্সবাজারের নারী জাগরণে তিনি কিন্তু অগ্রদূত। কিন্তু বয়স একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এখানে। যদি তাকে দেওয়া হয় সবাই খুশি হবে, কিন্তু এমপির মতো একজন কর্মব্যস্ত মানুষ হিসাবে তার বয়স কিন্তু তাকে আরো বেশি কষ্ট দেবে। আমরা কানিজ ফাতেমা মুস্তাক, উনিও পুরখাও একজন রাজনীতিবিদ। গতবারে ঋণ খেলাপি এবং বিভিন্ন ধরনের খেলাপি ঋণের জন্য তিনি আসতে পারেন নাই, মাঠে আসতে পারেন নাই। বারবার এরকম হচ্ছে। মুস্তাক আহমদ চৌধুরী এবং ওনার স্ত্রী বারবার কিন্তু ঋণ খেলাপি হয়ে ওনারা বাদ যাচ্ছে। এটা নিয়ে শিক্ষাও নিচ্ছেন না। এটা কেমন কথা আমরা বুঝলাম না। ওনারা শিক্ষা নীতি মতো বুড়ো হয়ে আরো ভবিষ্যতে তারা সতর্ক হওয়া উচিত। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ঘাটতি নেই, তবু চাল আমদানি করছে, সরকার চাল আমদানি করছে। একদিক দিয়ে চালের একটা তথ্য দেখতে পাচ্ছি, আরেকদিকে আমরা লবণের একটা দেখতে পাচ্ছি। লবণ আমদানি, লবণও কিন্তু আমাদের ন্যায্য মূল্য পাচ্ছে না বলে লবণ চাষিরা, ব্যবসায়ীরা সেই ধরনের বিদেশ থেকে লবণ আমদানির অভিযোগ আসছে। এই বিষয়গুলো দুটোই কিন্তু আমাদের বিশেষ করে কক্সবাজার এলাকার অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান।
কৃষিক্ষেত্রে বা কৃষকদের জন্য এই বিষয়ে পত্রিকায় লিখছে যে চাল আমদানি, চাল তো সারা বছরে আমদানি হয় আচ্ছা। আমাদের পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী মিয়ানমার দেশে। থেকে সারা বছরই কিন্তু চাল আমদানি। একসময় কিছুদিনের জন্য চাল আমদানি বন্ধ ছিল, এই যেমন এক সময় কিন্তু চালের দাম কিন্তু খুব বৃদ্ধি পেয়েছে। এটা সারা সারা বছরই চাল, ডাল এবং ইত্যাদি মশলা জাতীয় মাছ ইত্যাদি কিন্তু মিয়ানমার থেকে আমদানি হচ্ছে। এটা কি বৈধভাবে আসছে? বৈধ অবৈধ দুই পথেই কিন্তু আসে, কিন্তু লবণ আমদানিটা আমাদের খুব ক্ষতিকর। এই জন্য এই চাল তো খুবই প্রয়োজনীয় জিনিস, অবশ্যই। এবং লবণটাও। লবণ কিন্তু লবণ আপনি চালের বাদ দিয়ে, চাল বাদ দিয়ে কিন্তু আপনি আটা ময়দাগুলো খেতে পারেন, কিন্তু লবণের কোনো বিকল্প কোনো খাবার নেই। এই লবণটা আমাদের কক্সবাজারেই একমাত্র উৎপাদিত পণ্য। এখানে লবণের দাম নির্ধারিত হয় কিন্তু খুব কমের মধ্যে, সরকারিভাবে নির্ধারিত হলেও কিন্তু খুব কমের মধ্যে নির্ধারিত হয়। আমি বুঝলাম না যে কোন মাপকাঠিতে লবণের দামটা নির্ধারণ করা হয়। ওরা 40 টাকা লবণের মন যদি হয় তাহলে 1 টাকা করে কেজি পার কেজি। হ্যাঁ, এই 1 টাকা লবণ দিয়ে একটা প্যাকেটের ভিতর ঢুকিয়ে সাদা করে একটা প্যাকেটে, এটা হয় 20 টাকা। 20 টাকা শুধু প্যাকেটে ঢোকানো, 2-3 পয়সা অথবা 5 পয়সার একটা প্যাকেটের মধ্যে ঢোকালো, এটার দাম হয়ে গেল 20 টাকা। এই যে যারা 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 তৃণমূলের কৃষকের সাথে একেবারে চূড়ান্ত ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ীদের দামের মধ্যে যে বিরাট ফারাক, এই যে শিল্পপতিরা এভাবে, তো ওরা লবণ আমদানি করে, লবণ আমদানি করে সরকারের আমলা যারা আছে উপরের পর্যায়ে, যারা লবণ আমদানির অনুমতি দেয়, তারা কিন্তু ওখান থেকে কমিশন নেয়। তারা কমিশন নিয়ে লবণ আমদানি করার দরকার নেই, তারপরেও লবণ আমদানি করো, আমাদের কমিশন দাও। এভাবে এই রাক্ষসরা কিন্তু ওখানে বসে আছে। আমাদের জানে না যে যদি লবণ আমাদের এখানে যদি লবণের কমতির জন্য যদি কৃষকেরা মাঠে না নেয়, তাহলে আমাদের এখানে লবণ উৎপাদিত যদি না হয়, আপনি চিন্তা করে দেখেন 1 কেজি লবণ কিন্তু বাইরে থেকে এক সময় হয়তো কিনতে হবে যে 1 কেজি লবণ 50,000 টাকা বললে কিন্তু আমাদের আনতে হবে, কারণ লবণ ছাড়া আমরা কিছু চলবে না। তো এই বিষয়গুলো তাদের নিজস্ব স্বার্থের জন্য প্রতি বছরই বলতে হয় যে লবণ আমদানি বন্ধ করে, লবণ আমদানি বন্ধ করে, কারণ আমাদের লবণ কৃষকদেরকে তো বাঁচিয়ে রাখতে হবে। এটা আমাদের একমাত্র উৎপাদিত পণ্য এবং অত্যাবশ্যকীয় পণ্য। এটা আমার মনে হয় যে সরকারের দৃঢ়ভাবে পদক্ষেপ নেওয়া উচিত, ওই আমলাদের উপর ছেড়ে না দিয়ে আমাদের এখানে লবণে যারা নেতৃত্ব দেয়, মানবিক এবং রাজনৈতিক সিদ্ধান্ত এটা নেওয়া দরকার। দৈনিক সমুদ্রকণ্ঠ, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2014, বিপাকে পড়বে ভুইফোড় অনলাইন নিউজ। নির্বাচনে প্রতীক পেল রামু ও কুতুবদি 28 প্রার্থী। কক্সবাজারে আবারও পিটিআই ছাত্রকে ডিবি করেছে অপহরণের পর ছিনতাই। সদর উপজেলা নির্বাচন, বৃহত্তর ঈদগাঁও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু তালেবের গণসংযোগ। দৈনিক আমাদের কক্সবাজার, প্রার্থীদের মধ্যে প্রতীকে বরাদ্দ। বিজিবির পৃথক অভিযানে মদ, গাঁজা ও সহ মিয়ানমারের 6 নাগরিক আটক। পুলিশের সোর্স পাহারায় চলছে মাদক বিক্রি। দৈনিক হিমছড়ি, প্রতীক নিয়েই মাঠে 28 প্রার্থী। গণতন্ত্রের জন্য শীঘ্রই নির্বাচন প্রয়োজন। মহেশখালী নৌরুটে নজরদারি নেই প্রশাসনের। নাকিংছড়িতে কারচুর চক্রে তৎপরতা বৃদ্ধি। দৈনিক আজকের কক্সবাজার, যুদ্ধাপরাধীদের বিচার শেষ করা হবে। সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতীক পেলেন রামু ও কুতুবদিয়া প্রার্থীরা। স্বাধীনতার চেতনা রক্ষা আর গণমানুষের জন্য আজকের কক্সবাজার পথ চলছে। টেকনাফে গাঁজাসহ নৌকা জব্দ, আটক 6। দৈনিক কক্সবাজার বার্তা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসনগুলোতে জবাব দিচ্ছেন ভোটাররা। উকিয়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র আওয়ামী লীগের ত্রিমুখী কুন্দল, নেতাকর্মীরা হতাশ। পাতামারা রোগে আক্রান্ত উকিয়ার বুরু চাষ। আচ্ছা, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, বিশেষ করে বেশ কয়েকজন বিজিবির পৃথক অভিযানে মদ, গাঁজা সহ মিয়ানমারের 6 নাগরিক ইয়ে করেছে। আবার পাশাপাশি পুলিশের সোর্স পাহারায় চলছে মাদক বিক্রি। এই যে মাদক এর যে করাল ঘাসে আমরা যে নিপতিত হচ্ছি ক্রমান্বয়ে, এবং প্রায় প্রতিদিনই এটার সংবাদ আমরা দেখতে পাচ্ছি। এই ব্যাপারে আপনার মন্তব্য কি, বা কিভাবে এই দুর্ভাগা পরিস্থিতি থেকে আমাদের পরিত্রাণ আছে বলে মনে করছেন? আসলে আপনি যে শব্দটা উচ্চারণ করেছেন এটাই আমাদের জন্য প্রযোজ্য, দুর্ভাগা জাতি। এটা রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছিলেন, সিরাজউদ্দৌলাও বলেছিলেন।
এই জাতি আমরা তো একটা নোম্যান্স ল্যান্ডের মতো একটা অবস্থানে আছি, যেখানে সব নোম্যান্স ল্যান্ড গতবার আমি বলছিলাম, আপনি এটাকে শুদ্ধ করে দিয়েছিলেন যে কোনো প্রশাসনবিহীন অবস্থায় অবস্থায় যাই হোক, আমরা এই যে মাদক দ্রব্য, আমরা না এটি যে একবার আমরা জ্ঞাতে গিয়েছিলাম, এটা 81 অথবা 82 এই ধরনের সময় মিয়ানমার গিয়েছিলাম। এই সময় আমরা 1 টাকা দিয়ে ওখানকার প্রায় 78 মানে 78-এর মতো আমরা টাকা পেতাম মিয়ানমারের টাকা। আচ্ছা, এখন মিয়ানমারের সাথে আমাদের আমরা 1 টাকা দিলে ওখান থেকে 10 টাকা 12 টাকার মতো আমরা পাই। পার্থক্য কমে গেছে। পার্থক্য কমে গেছে, অর্থাৎ তাদের টাকা বেড়ে গেছে। তাদের মাদক দ্রব্য দিয়ে আমাদের টাকা চলে যাচ্ছে। এবং ঔষধ যেগুলো আমরা ইম্পোর্ট করি, যেগুলো আমাদের ইম্পোর্টেড আপনার আইটেমগুলো ওখানে যাচ্ছে বিকল্প পথে, চোরাই পথে, এবং আসতেছে মাদক। ওরা কিন্তু সরকারিভাবেই আমাদের এখানে পাঠাচ্ছে। ওখানে কিন্তু প্রায় 30টার মতো ইয়াবার কারখানা গড়ে উঠেছে, সরকারি আমাদেরও কিছু প্রভাবশালী লোকজন ওখানে মাদকের কারখানা দিয়েছে। এটা পত্রিকায় এসেছে এবং সেটা সরকারিভাবে পত্রিকায় এসেছে, সরকারি এসেছে। তো এখন যদি আমরা পরিকাঠামোতে যদি প্রভাবশালী লোকজন যদি এই ব্যবসাগুলো করে, আমাদের অর্থনীতিও ধ্বংস হচ্ছে। মিয়ানমার কিন্তু তারা খুবই চালাক, তারা কিন্তু আমাদের মূল্যবান জিনিসগুলো নিয়ে যাচ্ছে এবং দিচ্ছে আমাদের মাদক দ্রব্য, যাতে আমাদের যুব সমাজটা ধ্বংস হয়ে যায়, প্রজন্ম ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, এইরকম কিন্তু ব্রিটেন কিন্তু এই ধরনের কাজ করেছে। এটা ওপিয়াম ওয়ার বলে এটাকে। আফিম আপনি যে কোনো কিছু কিনবেন, একটু আফিম আপনাকে ফ্রি দেবে। ফ্রি দিতে দিতে দেখা যাচ্ছে চীনের মধ্যে সেটা হয়েছে, চীনে ওরা আফিম খেতে খেতে এক সময় আফিম বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করে দেওয়া সবাই জিমাতে শুরু করলো। ওই সময় একটা যুদ্ধ হলো, ওখানে কিয়দংশ ওনারা দখল করে। এটা ইতিহাস। এই ধরনের আমরা এটাকে আমরা বলবো যে মিয়ানমারের ইয়াবা ওয়ার আমাদের রাজনীতি ধ্বংস হচ্ছে, আমাদের যুব সমাজ ধ্বংস হচ্ছে। কিন্তু ওখানে যারা সীমান্তরক্ষী, এটা মিনিটেই বন্ধ করতে পারে, কিন্তু আমরা করছি না। কারণ আমাদের পকেটে 2 টাকা আসুক, দেশ ধ্বংস হয়ে যায়। আমাদের এখানে নগদের চিন্তা করছি, কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করছি না। এটা অত্যন্ত দুঃখজনক। তো যাই হোক, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের কাছে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য, দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমি ভয়েস মেরিনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং ভয়েস মেরিনা ইতিমধ্যে তৃণমূল পর্যায়ে এবং আমাদের যে শিক্ষিত সমাজেও কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আমরা চাই ভয়েস মেরিনা আরো অনেক অগ্রসর হবে। আপনাদের আশীর্বাদ এবং আপনাদের সহযোগিতা আমাদের সবসময় কাম্য রয়েছে। ধন্যবাদ। উপস্থিত সুধীবৃন্দ, আমরা দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখলাম। এই অনুষ্ঠান দেখার জন্য সংযুক্ত হন www.voicemarina.com। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ।